তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতমস পডকাস্ট। আমি রিতম। তো আরেকটা মারাত্মক ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি আবারও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমাকে আমার এক অফিসের দিদি বলেছে। দিদির নাম সৌমিদি। ও যেইভাবে আমাকে গল্পটা বলেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরছি। আমার নাম সৌমি। আমি বনগাঁয় থাকি। বনগাঁয় একজনকে খুব ভালো লাগতো, একটা ছেলেকে। তার সাথেই বিয়েটা হয়। আমার বাড়ির লোকের সাথে তার পরিচয় করাই, তার বাড়িতে আমার বাড়ির লোক যায়, দেন আমরা বিয়ে করি। বিয়ের 1 বছরটা খুব ভালো কাটছিল। প্রথমে একটু বনগাঁর বর্ণনা দিয়ে দিই তোমাদের। বনগাঁ হচ্ছে 6টার পরে লাস্ট ট্রেন যখন চলে যায় না, 6টার পরে যে লাস্ট ট্রেনটা থাকে 6টা 20 কি 30 সামথিং, চলে যাওয়ার পরে ওখানে কোনো টোটো অটো থাকে না। দুই দিকে হচ্ছে চাষের জমি, মাঝখান দিয়ে রাস্তা বয়ে যায়। অর্ধেক রাস্তা অন্ধকার, ল্যাম্পপোস্ট ওরকম নেই। তো আমি যে বাড়িতে থাকতাম, মানে আমার হাজব্যান্ডের বাড়ি, ওর বাড়ি চারিদিকটা জমি আর একটা বড় বাগান আছে। বাগানটার মাঝখান দিয়ে রাস্তা, ওখান দিয়েই আসা যাওয়া করার পথ। তো এবার আসল গল্পতে আসি। আমার বিয়ের পর 1 বছর খুব সুন্দর কেটেছে, কিন্তু লাইফে যে এরম কোনো দিনও হবে এটা আমি ভাবতে পারিনি। যখন আমি প্রেগনেন্ট হলাম 1 বছর পর, তখনও খুব ভালো কেটেছে। 6 মাস পরে আমার 8 মাসে ডেলিভারি হবে। 6 মাসে আমরা একটা ডক্টর চেক আপ করতে যাই। বনগাঁয় ফিরতে ফিরতে 6:30 বেজে গেছে। কোনো অটো টোটো নেই। একজন টোটোওয়ালা খুব চেনা জানা ছিল, ওনাকে ফোন করাতে উনি বলল, দিদি ভাই আমি খুব অসুস্থ, তো আমি তো যেতে পারবো না। তো আমি বললাম যে ঠিক আছে, আমার হাজব্যান্ড আমার সাথে আছে, ভয় কি। তো আমরা হাঁটতে থাকলাম। কিছুটা পথ যেতে একটা টোটোওয়ালা দেখতে পেলাম। আমি চিৎকার করে বললাম, দাদা, ও দাদা, যাবেন? একটা শব্দ এলো, যাব। আমি বললাম ঠিক আছে চলুন, মাঠপাড়ায় যাব। কত টাকা ভাড়া? উনি ঠিক এইভাবে বলল, উঠে পড়ুন, যা দেবেন তাই নিয়ে নেব। তো আমি ভাবলাম যে 6টার পরে ট্রেন চলে গেছে, টোটো অটো নেই চারিদিকে, শিয়ালের ভয়। তো উনি হয়তো সেই জন্য বাড়িই যাচ্ছিলো, আর ওনার বাড়ি হয়তো মাঠপাড়া। তো আমরা উঠে পড়লাম গাড়িতে। টোটোতে উঠে পড়ার পর তো কিছুটা পথ যাওয়ার পরে আমাদের সেই বাগানের রাস্তাটা এলো। বাগানের মাঝখান দিয়ে টোটো নিয়ে যাচ্ছি। দুই দিকে দুটো ক্ষেত এবং আমাদের সামনেই বাগান। তো বাগানের রাস্তাটা পেরোতে না পেরোতেই একটা হাওয়া না কানের সামনে দিয়ে ভেসে গেল। আমি কেমন যেন ফিল করছি আমার শরীরটা খুব ভারী হয়ে গেছে। দেন টোটোওয়ালাটা আমাদের বাড়ির একদম গেটের সামনে আসলো। আমার হাজব্যান্ড নেমে আমাকে বলছে, নামো, এসে গেছি তো। আমি না বুঝতে পারছি না ওটা কার গলা। আমি ভাবছি হয়তো কোনো অবায়ক আমাকে ডাকছে, কোনো ছায়া আমায় ডাকছে। আমি এটা দেখতে পাচ্ছি। আমার পুরোটা শরীর ঘেমে গেছে। তখন ছিল শীতকাল, কনকনে ঠান্ডা। আমরা গায়ের মধ্যে শাল দিয়ে গেছিলাম, আমার মনে আছে। আমার হাজব্যান্ড জ্যাকেট পরেছিল। ও আমাকে 2-3 বার বলল, কি হলো, নামো। আমার শরীরটা তখন ভারী হয়ে গেছে, মনে হচ্ছে আমার পিঠের মধ্যে কেউ ওয়েট চাপিয়ে দিয়েছে। তো কোনো রকম আমায় হাত ধরে নামালো। আমি ওর গায়ে ঢলে পড়ছি। ও বলছে, কী হলো, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি বললাম, না না, ওরম কিছু না। তো ও আমাকে ঘরে দিয়ে আসলো। দিয়ে টোটোওয়ালাকে টাকা দিতে এসে যেটা দেখলো, ও একটু অবাক হয়ে গেল। টোটোওয়ালা নেই, চলে গেছে। আমাকে ঘরে এসে বলল, কী ব্যাপার, টোটোওয়ালাটা চলে গেল কেন, এত রাতে আমাদের দিয়ে গেল। আমি বললাম, হয়তো ওর বাড়ি কাছাকাছি, এই পথেই আসছিল তাই দিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার হাজব্যান্ড বলল, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওই রাতটা কোনো রকম কাটলো। কিন্তু পরের দিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো না, আমার মনে হচ্ছে আমার গায়ের ওপরে কেউ একটা ঝুঁকে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি একটা অন্য পৃথিবীতে। আমি আমার হাজব্যান্ড আমার পাশে শুয়েছিল, আমি ওকে হাতাচ্ছি, বালিশটা পাওয়া যাচ্ছে, ওর আমি শরীর ধরতে পারছি না, মানে পাশে কেউ নেই, এরম ফিল হচ্ছে।
আমি ঘুরে দেখলাম চারিদিক অন্ধকার। এদিকে কিন্তু আমি ফোনের অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, সকালবেলা আমার হাজব্যান্ড কাজে যায়, সেহেতু উঠতে হয় আমাকে, তো অ্যালার্মেই উঠেছি, কিন্তু চারিদিক অন্ধকার, এটা আমার রুম না। আমি খুব ভয় পেয়ে গেলাম। আর ওপরের দিকে যখন তাকালাম না, ওটা মানুষ না, ছায়াও না, ঠিক গায়ের রং খয়েরি, জিভটা পুরো বেরিয়ে আছে, চোখগুলো ভেতরে ঢোকা, আর বেশি হাইট না। আমি ওকে দেখে খুব ভয় পেয়ে গেলাম আর চিৎকার করে উঠলাম। আমার হাজব্যান্ড উঠে আমাকে বলল, কী হয়েছে কী হয়েছে? আমি বললাম, এরম এরম আমি দেখেছি। আমার হাজব্যান্ড বলল, দেখো এই সময়টা এরম হয়, তুমি একটা কাজ করো, রেস্ট নাও। তো আমি তাই করলাম। তো কোনো রকম এইভাবে কাটলো। 2 মাস পরে আমার বেবি হলো। তো বেবির যখন 7 বছর বয়স, মানে এতগুলো বছর কেটে গেছে, প্রায় 7 বছর কেটে গেছে, 7 বছর পরে আমার বেবি তখন বড় হয়েছে, ওর এজ তখন 7 বছর। ওর বার্থডে আমরা অনেক বড় করে সেলিব্রেট করছিলাম, বিশাল বড় করে। তো সবাই বাচ্চা কাচ্চা পাড়ার যারা ছিল এসছে, বক্স বাজছিল, গান বাজছিল, বেলুন ছিল চারিদিকে। তো গান বাজতে বাজতে আমরা ওকে বললাম, আসো এবার কেকটা কেটে নাও সবাই। তো আমার ছেলে আসলো, আমার ছেলে হয়েছিল। তো ও এসে যখন কেকটা কাটতে গেল না, ও মাথা ঘুরে পড়ে গেল। ওইখান থেকে গল্পের সূত্রপাত হয়, এখান থেকে। আমরা ওকে তুলে ঘরে নিয়ে যাই, ডাক্তার দেখাই। ডাক্তার বলে, না না, সব তো নর্মালি আছে, হয়তো অন্য কোনো কারণে হয়েছে, সারাদিন আনন্দ করেছে সবার সাথে, তাই হয়তো হয়েছে। আমরাও ভাবলাম হ্যাঁ এটাই হতে পারে। কিন্তু তারপরে যেটা ঘটলো, সেটা আমি আজও পর্যন্ত বিশ্বাস করি না যে এরকমও হতে পারে। ওর 2 থেকে 3 দিন টানা জ্বর, 102, নামছেই না। ডাক্তার আসছে, ইঞ্জেকশন দিচ্ছে, এমন অবস্থা এক টাইমে চলে গেছে আমি ওকে হসপিটাল নিয়ে যেতে হচ্ছিল। কোনো রকম 4-5 দিনের মাথায় ও ঠিক হয়। হওয়ার পর ওকে আমরা আবারও ডাক্তার দেখাই, ডাক্তার বলে সব নর্মাল। তো একদিন ওকে আমি বসিয়ে দিয়ে আসি বারান্দায় বসিয়ে বলি, তুই একটা কাজ কর, এখানে আঁকাআঁকি কর। ওর কাছে ড্রয়িংয়ের সব রং ফং দিয়ে আসি, খাতা দিয়ে আসি। কিছুক্ষণ পরে আমি রান্না করছিলাম, সেদিন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কেউ ছিলেন না, আমার হাজব্যান্ডও কাজে গেছে। আমি একটা আওয়াজ পেলাম, দেয়ালে যদি তুমি জোরে জোরে কিছু ঘষো না, তখন যে আওয়াজটা হয় না ক্যাচ ক্যাচ করে, ঠিক ওরকম। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আমার ছেলে দেয়ালের মধ্যে আঁকিবুকি কাটছে। আর একটা আঁকিবুকির মধ্যে না, মানে দেয়ালটায় পুরো কালো রং করেছে, শুধু মাঝখানের 2 দিক লাল করেছে, ওটা দেখলে বোঝা যাচ্ছে চোখ। আমি বলছি, তুই এটা কী করছিস, দেয়ালের মধ্যে কেন করছিস, খাতা দিয়ে গেছি তো। ও না ঠিক অন্যভাবে আমার দিকে তাকায়, যেটা আমার ছেলে কোনোদিনও তাকায়নি। ও ঘুরে তাকায়, ওর চোখ মনে হচ্ছে একদম হিংস্রভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি একটু ভয় পেলাম। আমি বললাম, কী হয়েছে তোর, এরম করছিস কেন? ও বললো, কিছু না, বলে ও ঘরে চলে গেল। ঘরে যখন আমি ওর পেছন পেছন গেলাম, গিয়ে দেখলাম ও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। এই হলো প্রথম ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট হলো, ও যত দিন দিন যাচ্ছে, ওর খাওয়া নিয়ে কোনো দিন নকরা ছিল না। ওকে যা দিতাম তাই খেয়ে নিত, ও খাওয়া দাওয়া করতে চাইছে না। দেন আমি ভাবলাম হয়তো মুখের টেস্ট বদলাতে হবে, তাই ওর যা ফেভারিট চিকেন বা চিকেন পকোড়া, ওগুলো করে দিতাম। বা বাইরে থেকেও যদি খাবার আনতাম না, চাউমিন, রোল, মোগলাই, বিরিয়ানি, এমনকি ওর যেটা সব থেকে ফেভারিট, ও কিছু ছুঁয়ে দেখতো না। এরম করে করে দিন কাটছে। ডাক্তারখানায় নিয়ে গেছি, ডাক্তার সিরাপ দিয়েছে, সিরাপ খাওয়ানো হচ্ছে, তবুও ওর কিছু হচ্ছে না। দেন একটা সময় পরে আমরা দেখলাম ওর চোখের চারিদিকে, মানে রাতে না ঘুমালে কেমন ডার্ক সার্কেল পড়ে চোখের নিচে, কিন্তু ওর পুরো গোল করে ভুরুর ওপর দিয়ে পুরো চোখ, মনে হয় কোনো কারো যদি চোখে অপারেশন হয় না যেরম হয়, ঠিক সেরকম চোখের চারিদিকটা গোল করে কালো একটা স্পট পড়ে গেছে, মনে হচ্ছে কেউ চোখ তুলে নিয়েছে। আমি ডাক্তারের কাছে ওকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম, আমার হাজব্যান্ডকে ফোন করে, বাইকে করে। বলল এটা হয়তো কোনো ইনফেকশন থেকে হয়েছে। তো এরমভাবে চলতে ছিল আমাদের দিনগুলো। তো একদিন আমার হাজব্যান্ড ওর সাথে খেলছিল, বল খেলতে খেলতে
হঠাৎ করে না ও বলে ওঠে, পাপা ক্যাচ। বলে ওইটুকু একটা বাচ্চা ছেলে এত জোরে ওই ক্রিকেট বলটা ছড়ে, ওটা ক্যাম্বিস বল ছিল, ওর বাবার চোখের মধ্যে লাগে আর ঠিক চোখটা পুরো লাল হয়ে যায়। আর ও না খিলখিল করে বাচ্চা ছেলেদের মতো হাসতে থাকে আর হাততালি দিতে থাকে। এইটুকু আমরা মেনে নিলাম, কিন্তু তারপর থেকে যেগুলো ঘটে গেল সেগুলো আমার আজও বিশ্বাস হয় না। আমরা দেখলাম একটা তাল গাছের ওপরে ও দুপুরবেলা উঠে পড়েছে এবং তালের যে হাড়ি ঝুলছিল না ওটা ফাটিয়ে দিয়েছে নিজে হাতে ঘুষি মেরে। ওইটুকু একটা বাচ্চা ছেলে অত ওপরে উঠেছে বেয়ে বেয়ে। তো কোনো রকম পাড়ার লোক এদিক থেকে ওদিক থেকে চলে এসে ডাকাডাকি পড়ে গেছে, আমাদেরকেও ডেকে নিয়ে গেছে, আমরাও দেখছি এই অবস্থা। কোনো রকমভাবে ওকে নামানো হলো, নামিয়ে ওকে তো খুব বকাঝকা করা হলো, কে বলেছে কোন বন্ধুর সাথে মিশছিস। এইটা তো নর্মাল। একদিন বাড়িতে রবিবার ছিল, আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই বাইরে ছিল, বাড়িতে ছিল। তো আমার হাজব্যান্ড চিকেন এনে দিয়ে যায় এবং বলে রান্না করতে। তো আমি ওটাকে মশলা ফসলা মাখিয়ে রান্না করে রেখে দিই, একটু পরে যাব। তো আমি স্নান করতে যাই, স্নান করে ফিরে যেটা দেখি সেটা দেখে আমি অবাক। বাইরে দিয়ে রান্নাঘরের দরজা আটকানো, ভেতরে আমার ছেলে কাঁচা কাঁচা ওই মশলা মাখানো মাংস খাচ্ছে। আমি যখন ওকে চিৎকার করে ডাকলাম ও আমার দিকে ঘুরে তাকে একটা হাসি দিল। ওই হাসিটা এতটা বিশ্রী না, তুমি বিশ্বাস করবে না। আমি দেখে বুঝতে পারছি ওটা আমার ছেলে না, ওখানে অন্য কেউ বসে রয়েছে। আমি খুব ভয় পেয়ে যাই। আমার শাশুড়ি আসে, কোনো রকম পাড়ার লোক দৌড়াদৌড়ি করে ডাকাডাকি করে দরজাটা ভেঙে ঢোকা হয়। ঢুকে ওকে জিজ্ঞেস করা হয় কেন করছে, কিসের জন্য করছে। ডাক্তার আবারও আসে, কিন্তু কোনো উপায় পাওয়া যায় না। আমার শাশুড়ি আবার এগুলো খুব মানত। আমার শাশুড়ি আমাদের সামনেই একজন থাকে, ওনাকে ডেকে আলো, সন্ন্যাসী মানুষ উনি দেখেই ওকে বলে দিল, আরে এটা কি তোমার ছেলে নাকি? তোমার ছেলে না তো, এটা অন্য একটা বাচ্চা বসে রয়েছে। আমরা বলছি আপনি কি বলছেন এটা? আমার হাজব্যান্ড আবার এগুলোতে বিশ্বাস করতো না, খুব রেগে গেল। আপনি কি বলছেনটা কি? মাথা ব্যথা ঠিক আছে তো? ছেলে শুয়ে রয়েছে, আপনি ওই ছেলে না? বলছে আপনি দেখছেন ছেলে, আমি আমার তীব্র দৃষ্টি দিয়ে দেখছি ওটা আপনার ছেলে না, একটা মৃত বাচ্চা শুয়ে রয়েছে। আমার হাজব্যান্ডও প্রায় ওনাকে মেরে দেয়, এরম একটা অবস্থা। তো কোনো রকমভাবে আমরা ওকে মসজিদে নিয়ে যাওয়ার ঠিক করি। আমার হাজব্যান্ড প্রথমে রাজি ছিল না, তারপরে বলল ঠিক আছে চলো। আমার হাজব্যান্ড যখন ওকে নিয়ে যায়, ও ঠিক মসজিদে ঢুকবে না, মসজিদের সামনেটা এসে না ও ঢুকবে না। আর ওর গায়ে এত জোর, ওইটুকু একটা বাচ্চাকে 3-4 জন আমার শ্বশুর, আমার হাজব্যান্ডের ভাই মানে আমার দেওর সবাই মিলে টানছে। ওই একটা বাচ্চা ছেলেকে নড়াতে পারছে না। উল্টে এমনও হয়েছে আমার শ্বশুর মশাই, আমার হাজব্যান্ড, আমার দেওর 3 জনকে ফেলে দৌড়েছে। এবং দৌড়ানো মানুষ বাচ্চা কীরকম দৌড়ায়, 2 পায়ে দৌড়ায়, ও হাত আর পা দুটো দিয়ে এমন একটা কুত্তা থাকে না, ওরকম কুকুরের মতো দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেছে। আর বাড়ি গিয়ে আমরা যেটা দেখলাম, আমরা তো দৌড়াতে দৌড়াতে গাড়ি নিয়ে পেছন গেছি, ওর গিয়ে দেখলাম বাড়ির ছাদের ওপরেও দাঁড়িয়ে রয়েছে। আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। ও বলতে লাগলো, যদি কেউ আগে এসেছিস ছাদ থেকে লাফ দিয়ে দেবো আমি। আমার হাজব্যান্ড তখন বুদ্ধি করে কি করলো, নিচে একটা কার্পেট পাতলো, 3-4 জনকে বললো এটা ধরো, ওপরে গেল। তোমরা বিশ্বাস করবে না, ওই দিন মনে হয় আমার জীবন বেরিয়ে গেছিলো। আমার ছেলে আমার হাজব্যান্ডকে ছাদে যেতে দেখে ছাদ থেকে লাফ দিয়ে দিল। ওই যে নিচে 3-4 জন দাঁড়িয়ে ছিল না, ওরা ওকে ধরেছে, তবু ওর মাথাটা ফুলে গেছে, এত জোরে ও ডাইভ খেয়েছে। ওকে ঘরে নিয়ে গেলাম। তারপরে অনেক কথা বলার পরে একজন একটা খোঁজ দিল, একজন ওঝার। আমরা নিয়ে গিয়ে যেটা হয় আমার সাথে, সেটা আমার লাইফের সবথেকে একটা বাজে দিক। ওকে নিয়ে যাওয়ার পরে ও তো যাবে না, জোর জবরদস্তি নিয়ে গেলাম। তাও নিয়ে গিয়ে ওকে ফাড়ানোর পরে ওকে আসল রূপে আনা হয়। মানে ওঝা যেটা বলে, এটা তোদের ছেলেই না, তোদের ছেলে তো পেটেই মরে গেছে, এটা অন্য একটা বাচ্চা যাকে 5 বছরে খুন করা হয়েছিল। খুন করে চোখ দুটো তুলে নেওয়া হয়েছে। এবং শুধু তাই না, বাচ্চাটাকে নৃশংসভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ওর খুব বাঁচার ইচ্ছা ছিল,
ওই জন্য ও তোদের পেটে ওই বাগানেই থাকতো, বাগানেই ওকে পুঁতে দেওয়া হয়েছে ওর লাশ। তোরা একটা কাজ কর, তোরা ওই বাগানটায় একটুখানি চারিদিকে লোক পাঠা, খুঁজে দেখ লাশটা পাস নাকি। আমার প্রচণ্ড মাথা খারাপ হয়ে গেল, আমি কাঁদতে থাকি, আমার হাজব্যান্ড তো হাউমাউ করে কাঁদে যে এত বড় করলাম একে, এ আমাদের ছেলেই না, এ একটু অবায়ক। অনেক খোঁড়াখুড়ির পরে একজন বয়স্ক লোক ছিল, সে বলে, আমিও শুনেছিলাম ওই নদীর ধারটা, মানে বাগানের একদম শেষে একটা নদী ছিল, ওই নদীর ধারটাতে পুঁতে দেওয়া হয়েছিল। আমরা খুঁজে খুঁজে প্রায় 2 দিন খোঁজার পরে একটা হাড় পাওয়া যায়। তো আমরা ওই সন্ন্যাসীর কাছে নিয়ে যাই, ঠাকুরমশাইটার কাছে। উনি ওই হাড়টাকে জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে দেওয়ার পরে কোনো রকম ও মাথা ঘুরে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে না ওরা নিঃশ্বাস চলতে থাকে না, ওর শরীর শুকিয়ে যায়। এটা আমার নিজের চোখে দেখা, তোমরা বিশ্বাস করো না করো, ও আমাকে যেভাবে বলেছে, সৌমিদি যেভাবে বলেছে সেই ভিত্তিতে বলছি। ও আমাকে বলেছে যে ও নিজে চোখে দেখেছে ওর ছেলে মাটিতে শুয়ে পড়েছে এবং পুরো শুকিয়ে কাঠের মতো হয়ে গেল, আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সৌমিদি এবং ওর হাজব্যান্ড কান্নায় ফেটে পড়ে। আজকে এই ঘটনার 5 বছর হয়ে গেছে, কিন্তু 5 বছর পরেও ওরা ওদের ছেলেটাকে ভুলতে পারেনি। হ্যাঁ, আজ ওদের লাইফে নতুন একটা বেবি এসছে, কিন্তু প্রথম বেবি এত বড় করেছে, 7 বছর এত ভালোবাসা দিয়েছে, সে তাদের বেবিই ছিল না, একটা অবায়ক ছিল। ভাবতেই কেরম লাগে না? যাই হোক, যদি গল্পটা এতটাই ছিল, পুড়িয়ে দেওয়ার পরে আত্মারাও মনে হয় শান্তি পেয়ে গেছে, ওই জন্য ছেড়ে দেয়। তারপর ওদের সাথে এরকম সেম ঘটনা কিছু ঘটেনি। সৌমিদিও খুব সাবধানে থাকতো যখন নেক্সট টাইম প্রেগনেন্সি চলে। দেন ওদের বাড়ির চারিদিকে বন্ধন করিয়ে নিয়েছে, বাগান বাগান টাগান সব কিছুতে একটু ভালোভাবে কিছু একটা করে নিয়েছে, বলছিল যে যাতে কোনো পেট আত্মা বা বাজে নজর না পড়ে। তো যাই হোক বন্ধুরা, গল্পটা এইটুকু ছিল। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমাদেরও যদি কোনো এরকম বড় গল্প থাকে, তোমাদের লাইফে সত্য ঘটনা থাকে, তোমরা আমার ডিসক্রিপশানে আমার ইমেল আইডি আছে, ওখানে গিয়ে তোমরা আমাকে গল্প পাঠাতে পারো। আর হ্যাঁ, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।
ব্রোকার ভয়েতে দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে যায়। তখন আমরা কাছাকাছি যারা ছিল তাদের সাথে কথা বলে একটা পুরোহিত কি ওঝা তোমরা বলতে পারো, উনি আসে। উনি এসে যখন কথা বলে ওদের সাথে, ওরা বলে আমি ছাড়বো না আমি, এটা আমাদের বাড়ি, আমরা কিনেছিলাম এই বাড়িটা, আমাদেরকে আমাদের দুই বাড়ির লোক শান্তিতে থাকতে দেয়নি, আমরা সুইসাইড করে মরে গেছি, আমরা এই বাড়ি থেকে যাবো না। তখন ওঝা যতই যা করুক ওরা যেতে চায়নি, কিন্তু ওঝা কিছু মন্ত্র পড়ে জল দিয়ে বলে তোদের যেতে হবে না, শুধু মেয়েটাকে ছেড়ে দে। অনেক কষ্টে ওরা আমাকে ছাড়তে রাজি হয়। আর তোমরা বিশ্বাস করবে না, আমরা বাড়িটা তার 1 মাস পরে বেচে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই। ওই একটা মাস আমরা অন্য জায়গায় ভাড়া থাকি, বাড়িতে থাকতে পারি না। তো এখন যারা রয়েছে তারাও বাড়িটা বেচেছে, তারপরেও যারা রয়েছে তারাও বেচেছে। এখন বাড়িটা পুরোপুরি ফাঁকা পড়ে রয়েছে। গল্পটা লিখে পাঠানোর কারণ হলো, আগে বাড়িটা যেই বাড়ি তোমরা কিনবে না কেন, বাড়ি কেনো ভাড়া যাও, জাস্ট একবার চেক করে নিও বাড়ির পাশটা কী আছে। তো গল্পটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ইমেলে আমার ইমেল আইডি দেওয়া আছে ডিসক্রিপশানে, তোমরাও যদি গল্প পাঠাতে চাও প্লিজ পাঠাও, আমি তোমাদের গল্পটা নিজের ভাষায় বলে শোনাবো। আজকের জন্য এইটুকু, টাটা, থ্যাংক ইউ।